ভারত মালয়েশিয়া সহ ৫ দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক। ২৩ বস্তা নথি উদ্ধার, রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর। দুর্নীতি দমন কমিশন তার ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। ২ মাস ধরে জলবন্দী রাঙামাটির নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ। ঘরের ভেতর বাহির সবখানেই কাপ্তাই হ্রদের পানি, নানা রোগে আক্রান্ত শিশুরা। পানি একদিন বাড়ার একদম কমের ঘর তো পানিও আছে, ব্যবসা বাণিজ্য করতে না পারে, অনেকে যাইতে না পারে, বহুত কষ্ট আছে। আর আমরা এমন কষ্টে আছি বলার বাইরে, ওটা আমরা কাউকে বুঝাতে পারতেছি না। শুভ মহালয়ার শুরু, দুর্গোৎসবের ক্ষণ গণনা। মর্তলোকে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে বন্দরনগরের মন্দিরে মন্দিরে আরাধনা। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে চলতেছে দেবীর আবাহনী অনুষ্ঠান। আজকে থেকে আমাদের পূজার শুভ আরম্ভ, দেবীপক্ষের শুভ আরম্ভ। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার উপলক্ষে সবাই মিলেমিশে আমরা একসাথে বসবাস করতে পারি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। এবার মালয়েশিয়া, ভারত সহ ৫ দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেল দুদক। চট্টগ্রামের আনোয়ারায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হওয়া ২৩ বস্তা নথি থেকে প্রাথমিকভাবে এই তথ্য মিলেছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। বস্তা ভর্তি এসব নথি রাখা হয়েছিল লুকিয়ে, যাতে আড়াল করা হয়েছিল বিভিন্ন দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব। রিমান্ডে ২ সহযোগীর দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারায় ৩ দিন ধরে অভিযান চালায় দুদক। সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে শনিবার রাতভর অভিযানে বেরিয়ে আসে ২৩ বস্তা নথি। পাওয়া যায় কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য। অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সব তথ্য এখনও যাচাই করে দেখা সম্ভব হয়নি। ইন্ডিয়াতে ৩টা সম্পদ, মালয়েশিয়ায় 2টা সম্পদ, থাইল্যান্ডে 4-5টা সম্পদ, এরকম অল্প অল্প করে আছে। তার মানে তার শুধুমাত্র যে 4টা দেশে রয়েছে তা না, আরও নতুন করে 4-5টা দেশের সন্ধান আমরা পেয়েছি। তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার সম্পদগুলো ছড়ায় ছিটায় আছে। প্রাথমিকভাবে এসব দেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্স নথি, বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে দুদক, যা গোপন করা হয়েছিল সাইফুজ্জামানের ট্যাক্স ফাইল থেকে। এদিকে ১২০ কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সহ ২০ জনের বিরুদ্ধে আরও ৩টি মামলার অনুমোদন হয়েছে বলে ঢাকায় এক ব্রিফিংয়ে জানান দুদক মহাপরিচালক। জনাব সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিং এর তথ্য প্রমাণ উক্ত ডকুমেন্টে রয়েছে। কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত ২ এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, এই টাকা বিদেশে পাচার করে সম্পদও কেনা হয়েছে, এখন সেই সম্পদের মালিকানা হস্তান্তর করা হচ্ছে। বাংলাদেশ সরকার তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। এর আগে ২ সহযোগীর কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও সাইফুজ্জামানের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছিল দুদক। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি নেই রাঙামাটিতে। নিম্নাঞ্চলে কিছুতেই পানি কমছে না। ২ মাস ধরে পানিবন্দী কয়েক হাজার মানুষের ভোগান্তির শেষ নেই। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট, আর এতে করে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘরের ভেতরে বাহিরে পানি, জ্বলছে না রান্নার চুলা, শিশুরা আক্রান্ত নানা রোগে। প্রায় ২ মাস ধরে এ অবস্থায় আছেন রাঙ্গামাটির আসাম বস্তি, রিজার্ভ বাজার, শান্তিনগর সহ নিম্নাঞ্চলের শত শত পরিবার। কুয়াশা হদুয়া কষ্ট হব না, ধরে স্কুলে যাওয়ার জানি না পারে, পানি একদিন বাড়ার একদম কমের
ঘরত তো পানিও আছে পানির অবস্থা বেশি খারাপ তো এই 3 রুম অলরেডি পানি আছে ইয়ারা ঘরত নামতে ইয়া ওষুধে আইয়া 500 টাকার ওষুধ লয়ে আসছি আমরা এমন কষ্টে আছি বলার বাইরে ওইটা আমরা কাউকে বোঝাতে পারতেছি না। বাগাইছড়ি, লঙ্গদু, বিলাইছড়ি, নানিয়ারচর, বলকর ও জুরাছড়ি এলাকার চিত্র একই। ডুবে আছে সড়ক, দোকানপাট, স্কুল, হাটবাজার। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি বাঁধ দিয়ে পানি ছাড়া বন্ধ থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। মানে বন্দি অবস্থায় আমার দোকানটা কোনো বিক্রি হয় না, কোনো রান্না বান্না করে খেতে পারি না। 3 মাস ধরে অনেক কষ্ট পাচ্ছি। কুয়াশা হলে কোনো ব্যবসা বাণিজ্য করতে না পারে, অনেকে যাইতে না পারে। বহুত কষ্ট আছে আরা, অসম্ভব কষ্ট। পানি আরা ঠেঙত গা গুই। পানিবন্দী মানুষকে ত্রাণ সহায়তার পাশাপাশি আশ্রয় কেন্দ্র খোলা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এবার একটু আর্লি রেইনের কারণে পানিবন্দী মানুষের সংখ্যাও বেড়েছে, আবার সময়কালও বেড়েছে। এই জন্য আমরা সকল জেলায় ত্রাণ তৎপরতা বাড়িয়েছি। পানিবন্দী মানুষের দুর্দশা লাঘব হয়, সেজন্য আমরা কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে একাধিকবার মিটিং করে তাদেরকে আমরা জনগণের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা জলাবদ্ধতার খবর জানবো। রাঙামাটিতে আমাদের সহকর্মী শামসুল আলম অপেক্ষা করছেন আমাদের জন্য। শামসুল, আমরা প্রতিবেদনে মাত্রই দেখছিলাম যে 2 মাস হয়ে গেল, জলাবদ্ধতা নিরসনে প্রশাসন বা স্থানীয়দের কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েছে কি? বৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জল থই থই করছে কাপ্তাই লেকে। গত 2 মাস ধরে কাপ্তাই লেকের যে বদ্ধতার মানুষের যে আহাজারি শুরু হয়েছে। আপনার মাধ্যমে আমি দর্শককে জানাই দিতে চাই যে রাঙ্গামাটি কাপ্তাই লেকটি সৃষ্টি হয়েছে 1969 সনে। 1969 সনে কাপ্তাই লেক পর থেকে এখনো পর্যন্ত কোনো ড্রেজিং এর ব্যবস্থা করা হয়নি। যে ভুক্তভোগী এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে দীর্ঘদিন ড্রেজিং না হওয়ার কারণে যে কাপ্তাই লেকের তলদেশ সেটা অল্প পরিমাণে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে এই কাপ্তাই লেকের নিম্নাঞ্চল যেই রয়েছে, নিম্নাঞ্চলে যেসব লোকজন বসবাস করে তাদের ঘরবাড়ি ডুবে যায়। সেজন্য অতি দ্রুত সময়ের মধ্যে এই কাপ্তাই লেককে ড্রেজিং করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। আর তাছাড়া আপনি যে বিষয়টি বলছিলেন যে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি হওয়ার কারণে কয়েক হাজার লোকজন এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বাগাইছড়ি এবং লঙ্গদু এলাকাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এসব লোকজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের সহায়তা প্রদান করা হচ্ছে। আজকে আমরা কথা বলছিলাম জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন এই পর্যন্ত প্রায় 50,000 লোকজনকে তারা ত্রাণ দিয়েছে। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ জানাচ্ছি শামসুল আপনাকে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়েছে। আজ থেকে দেবীপক্ষের শুরু। চট্টগ্রামে ধর্মীয় নানা আচার আয়োজনে পালিত হয়েছে মহালয়া। ঘট স্থাপন, বিশেষ পূজা, মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি এবং চণ্ডী পাঠের মাধ্যমে দেবীকে আহ্বান জানান ভক্ত পূজারীরা। সকালে চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং সমবেত কণ্ঠে গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। ভক্ত পূজারী সবার মধ্যে শারদীয় দুর্গোৎসবের আবহ। সব প্রত্যেকটা মন্দিরে মন্দিরে চলতেছে দেবীর আবাহনী অনুষ্ঠান। গীতা পাঠ এবং ওই চণ্ডী পাঠ এগুলো নিয়ে আরম্ভ করা হয়েছে। মা দেবীর আগমন উপলক্ষে আমাদের আজকে মহালয়ার বড় অনুষ্ঠান। আমরা গোলপাহাড় এই মন্দিরে আমরা অনুষ্ঠান করে থাকি। দেবী দুর্গার আগমনী উৎসব আজকে থেকে মানে আমাদের পূজার শুভ আরম্ভ, দেবীপক্ষের শুভ আরম্ভ। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। ক্ষণ গণনা শুরু হয় দুর্গাপূজার। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ধর্মবর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। দুষ্টের দমন, শিষ্টের পালন, সেই আঙ্গিকে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার উপলক্ষে সবাই মিলেমিশে আমরা একসাথে বসবাস করতে পারি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই এগিয়ে যেতে পারে এবং মায়ের কাছে এটাই প্রার্থনা, সবার মঙ্গল করুন। দিনভর চলে আরতি, পূজা অর্চনা, ধর্মীয় নাটক মঞ্চায়ন, মাতৃসঙ্গীত সহ নানা আচার আয়োজন। পূর্বপুরুষদের স্মরণে অঞ্জলি প্রদান করেন অনেকে। আজকে থেকে পূজার আমেজ শুরু হয়,
আনন্দ লাগে, অনেক ভালো লাগতেছে। আমরা মহালয়া আজকে অমাবস্যা পূজা দিতে আসছি এখানে। আমাদের মন্দিরে সারাদিন ব্যাপী অনুষ্ঠানমালা চলছে, গান, নৃত্য, উচ্চাঙ্গ সঙ্গীত, রাত্রে অনুষ্ঠান আছে। এখানে মহালয়ার একটা প্রোগ্রাম চলবে, নৃত্য প্রোগ্রাম মেয়ে নিয়ে আসছে আর কি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্দরনগরীতে মহালয়ার আয়োজন সম্পর্কে জানানোর জন্য সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন আমাদের জন্য। জুবায়েদ, শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা তো শুরু হয়ে গেল, দুর্গাপূজার সামগ্রিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের সদরঘাট কালীবাড়ি মন্দিরে। এখানে একদিকে ভক্তরা তাদের যে আরাধনা সেটা করছেন, ভক্তরা এসে তাদের প্রতিমা যেমন তারা দেখতে আসছেন, তাদের পূজা অর্চনা প্রার্থনা তো করছেন, পাশাপাশি এখানে প্রতিমা বানানোর কাজগুলো একেবারে চলছে। এবং আমরা যতটা দেখলাম যে এখানে রং তুলির আচরে এখন থেকেই যে দুর্গাপূজার আমেজ সেটা শুরু হয়েছে। আজকে থেকে দেবীপক্ষ শুরু হয়েছে, যেটা একেবারে মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার যে আগমনী বার্তা সেটা শুরু হয়ে গেছে। ভক্তরা এখন থেকেই যে উৎসব সেটাতে মাত্রা শুরু করেছেন। এখানে যারা মন্দিরে প্রার্থনা করতে এসেছেন তারা একদিকে প্রার্থনা করছেন, প্রার্থনা শেষে তারা আবার তাদের যে প্রতিমাগুলো সেগুলো কার্তিক, গণেশ, দেবী দুর্গা, এই যে প্রতিমাগুলো আছে সেগুলো তারা তাদের মতো করে দেখছেন। অনেকেই সময়টাকে ফ্রেমবন্দি করছেন, আর যারা কারিগররা আছেন তারা রং তুলির আছরের প্রতিমাকে যতটা সম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। সকাল থেকেই দেবীপক্ষ শুরু হয় আজ থেকে, এবং আমরা যেটা দেখেছি যে সকাল থেকেই মন্দিরে মন্দিরে যে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এবং সম্ভবত কণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে মহালয়ার শুরু হয়। এবং ভক্ত পূজারী সবাই এই যে দুর্গাপূজার আমেজ সেটা আমরা দেখতে শুরু করছি। ভক্ত পূজারী সবাই এক প্রকার উৎসবের আনন্দে আছেন, আমেজে আছেন। সেটা এখন থেকে শুরু এবং এটা দুর্গাপূজা শেষ হওয়া পর্যন্ত আমরা এমনটা দেখব। ধন্যবাদ জুবায়েদ। শুনছিলাম আমরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই আজ আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরে অভিযোগ গ্রহণ ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। চাকসু নির্বাচনে কেন্দ্র হল সংসদ মিলিয়ে ১,১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ৯৩১ জন। কেন্দ্র সংসদে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন ৪২৯ জন। এর মধ্যে ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র জমা পড়ে। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বইছে। ছাত্রদল, ছাত্র শিবির সহ এখন পর্যন্ত ১২টি প্যানেল ঘোষণা হয়েছে। আগামী ১২ অক্টোবর হবে ভোট গ্রহণ। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। আমানবাজার থেকে ফতেপুর, চিকনদন্ডি ইউনিয়ন ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির বের করা শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আর এই শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, জনগণ এখন নির্বাচনের অপেক্ষায়, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কোনো বাধা কেউ মানবে না বলেই মন্তব্য করেন তারা। সমাবেশে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এস.এম. ফজলুল হক সহ অনেকেই বক্তব্য রাখেন। পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে কক্সবাজারে ৩ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিভিন্ন পণ্য সামগ্রীর বিনিময়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণের মাদক বাংলাদেশ পাচার করা হবে। মিয়ানমারের নাইক্ষুন্দিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন তারা। এ সময় একটি সন্দেহভাজন কাঠের বোটে তল্লাশি চালায় কোস্টগার্ড। মিলে শুল্ক কর ফাঁকি দেয়া প্রায় ১,৬০,০০০ টাকা মূল্যের ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেল। এ সময় পাচার কাজে ব্যবহৃত কাঠের বোট জব্দ সহ ৩ জন পাচারকারীকেও আটক করে কোস্টগার্ড। বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে চট্টগ্রামে। নগরীর বিপ্লব উদ্যান থেকে কর্মসূচি উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ক্লিন ও গ্রিন সিটি গড়তে পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেয়া, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট বিন ব্যবহারের আহ্বান তিনি জানান। সেভ দ্য নেচার অফ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত এই পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
টেকসই আবাসন প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। রিহাব চট্টগ্রাম রিজিয়ন আয়োজিত এই বৈঠকে আলোচকরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুপরিকল্পিত টেকসই আবাসনের গুরুত্ব অপরিসীম। এই শিল্পের বিকাশে বিভিন্ন অন্তরায় তুলে ধরে এসব সংকট নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান তারা জানান। বৈঠকে শামীম জেড বসুনিয়া, রিহাব চট্টগ্রাম রিজিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ স্থপতি ও প্রকৌশলীরা বক্তব্য রাখেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২১তম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। মাইজ ভান্ডার দরবার শরীফে এই কনফারেন্সে বক্তারা মানবতা, কল্যাণ, ন্যায়, সম্প্রীতির সমাজ করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের বিকল্প নেই এমনটি বলেন। মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি না করে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। কনফারেন্সে সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারি সহ দেশি বিদেশি আলেমরাও বক্তব্য রাখেন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে ওয়াসিম স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে পরীক্ষায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। চট্টগ্রাম গ্রামার স্কুলের আরিফ ইনকিয়াত চৌধুরী প্রথম স্থান নিয়ে ল্যাপটপ জিতে নেয়। আর উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করে নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। উপজেলার দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রামে আননিসা একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। নগরীর আইস ফ্যাক্টরি রোডে একাডেমি চত্বরে এই মেলায় নিজেদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে ক্ষুদে বিজ্ঞানীরা। এ উপলক্ষে অনুষ্ঠানে আয়োজকরা বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের মেলা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে বলেও মন্তব্য করেন। পরে শিক্ষার্থীদের হিপস সবক দেওয়া হয়। রোহিঙ্গা শরণার্থীদের জনসংখ্যার চাপের ফলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় পানি সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য স্থানীয় সংগঠনে। টেকনাফের অরুণোদয় স্কুলে এক সভায় নিয়ে উদ্বেগ জানান শরণার্থীদের নিয়ে কাজ করে একটি সংগঠনের সদস্যরা। বক্তারা বলেন, টেকনাফ উখিয়া এলাকায় প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন লিটার ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে। এর ফলে প্রতি বছর পানির স্তর ৪ থেকে ১২ মিটার নিচে নেমে গেছে। আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য শরণার্থী বিষয়ক সম্মেলনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরার দাবিও জানান বক্তারা। এই ছিল আজকে চট্টগ্রামের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।